আজকে আমাদের মাইক্রোকন্ট্রোলারের উপরে তৃতীয় সেশনাল। আজকে আমরা দেখব যে কিভাবে একটা রিলে ইন্টারফেসিং করা যায়, পাশাপাশি ট্রানজিস্টরকে কিভাবে আমরা সুইচিং করাইতে পারি এবং রিলের সাথে ব্যবহার করতে পারি। ট্রানজিস্টর, রিলে এগুলোকে মাইক্রোকন্ট্রোলারের সাথে ব্যবহার করে কিভাবে আমরা হাই ভোল্টেজের লোডগুলোকে কন্ট্রোল করতে পারি সেটা আজকে আমরা দেখব। তো এর জন্য প্রথমে আমাদের যে সার্কিট ডায়াগ্রামটা দরকার হবে সেই সার্কিট ডায়াগ্রামটা আমরা তৈরি করে নিব। এখানে বিভিন্ন কম্পোনেন্ট আছে, আমি জাস্ট কম্পোনেন্টগুলোকে ডিলিট করে দিই কারণ আমার সবগুলো কম্পোনেন্ট দরকার নাই। আমরা যতগুলো কম্পোনেন্ট দরকার আমাদের কম্পোনেন্টগুলো সেগুলো থাকলেই হচ্ছে। যেমন আমাদের পিআইসি মাইক্রোকন্ট্রোলার দরকার, তো আমরা একটা মাইক্রোকন্ট্রোলার নিলাম। একইভাবে গতদিন যেমনটা করছিলাম একটা বেসিক সার্কিট আমি তৈরি করে নিচ্ছি মাইক্রোকন্ট্রোলারের, যেগুলো এসেনশিয়াল সার্কিট। এটা ছাড়াও কিন্তু সিমুলেশনে কাজ করবে, বাট রিয়েল টাইমে এটা ছাড়া আমরা প্রপার কাজ করতে পারবো না। এরপর আমরা এখানে ক্যাপাসিটার অ্যাড করে দিচ্ছি, আবার নিচের দিকে আমরা আর একটা ক্যাপাসিটার অ্যাড করে দিচ্ছি। তো দুইটা ক্যাপাসিটারকে এবার আবার নিজেদের মধ্যে কানেক্ট করে দিলাম। ক্যাপাসিটার ভ্যালুগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি, যেটা 22 PF বা 30 PF ছিল, এটা 22 PF। ক্রিস্টালের ভ্যালুকে আমরা 8 মেগাহার্জ করে দিলাম। এখন আমরা ডাবল ক্লিক করলে দেখা যাবে যে আমাদের 8 মেগাহার্জ আছে, না থাকলে এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। আমরা একটা গ্রাউন্ড পোর্শন কানেক্ট করে দিচ্ছি ক্যাপাসিটারের কমন যে প্রান্ত আছে সেই জায়গা থেকে। এমসিএলআর বা ভোল্টেজ পিক টু পিক বা থ্রেশহোল্ড ভোল্টেজ, এখানে আমাদেরকে একটা হাই ভোল্টেজ সেট করতে হবে, যে জন্য আমরা একটা রেজিস্টরকে কানেক্ট করছি। এখানে 10 কিলো একটা রেজিস্টর দিয়ে আমরা ভিসিসি কানেক্ট করে দিচ্ছি। তো 5 ভোল্ট আমরা এখানে প্রোভাইড করছি ভিসিসি। ভিসিসিকে কানেক্ট করে দিলাম। এবার আমাদের যেটা দরকার হবে, আমাদের একটা রিলে দরকার হবে। তো আমরা একটা রিলে এখন পিক ডিভাইস থেকে আমরা সিলেক্ট করে নেব। ফার্স্টে আমরা পিক ডিভাইসের উপরে ক্লিক করলে আমাদের একটা পিক ডিভাইস লেআউট আসবে, যেখানে আমরা কিওয়ার্ড দিয়ে সার্চ করব। তো রিলে, RELAY, যদি আমরা রিলে সাইজ সার্চ করি, বানান ভুল গেছে, RELAY রিলে, তোমরা দেখবে যে অনেক রিলে চলে আসছে। তো এখান থেকে আমি তো এখান থেকে আমি একটা অ্যানিমেটেড রিলে সিলেক্ট করব, যেটা হচ্ছে অ্যানিমেটেড একটা রিলে মডেল। এই মডেলটা হলে আমরা যেটা দেখতে পারবো যে আসলে রিলেটা কিভাবে কানেক্ট হচ্ছে। তো এটা একটা মেকানিক্যাল রিলে, আমরা একটা মেকানিক্যাল রিলে অ্যাড করছি। রিলেটার এখানে আমাদের শো করছে। তো এইটা রিলে, আমরা জানি যে রিলেটা যেটা কাজ করে একটা সুইচিং হিসেবে কাজ করে। এখানে একটা আমাদের কয়েল আছে, কয়েলটা যখনই এনার্জাইজড হয় তখনই আমাদের এই সুইচটা সরাসরি এটার সাথে, এইটা কমন প্রান্ত, এটা কমন প্রান্ত, এবং এইটা হচ্ছে নর্মালি কানেক্টেড এনসি, আর এটা হচ্ছে এনও যেটা হচ্ছে নর্মালি ওপেন থাকে, আর এটা হচ্ছে এনসি থাকে নর্মালি কানেক্টেড, আর এটা হচ্ছে সিওএম। এভাবে ইন্ডিকেট করা থাকে একটা রিলের, মেকানিক্যাল রিলে যদি আমরা দেখি। তো সেক্ষেত্রে আমরা যে নর্মালি যে ওপেন প্রান্ত আছে সেই ওপেন প্রান্তের সাথে আমরা কানেক্ট করব সুইচিং হিসেবে ব্যবহার করার সময়, এবং যেটা কমন প্রান্ত থাকবে সেই কমন প্রান্তের সাথে আমরা কানেক্ট করব। এবার আমরা এখানে 12 ভোল্ট আমাদের ইন্ডিকেট করছে, যে আমাদের 12 ভোল্টের সাথে আমাদের সবসময় আমাদের কানেক্টেড আছে 12 ভোল্টের সাথে। অর্থাৎ 12 ভোল্ট 12 ভোল্ট কানেক্টেড বলতে আমি যেটা বোঝাচ্ছি যে 12 ভোল্ট হচ্ছে আমাদের এটা অপারেটিং ভোল্ট। অর্থাৎ এই যে রিলেটা মাইক্রোকন্ট্রোলার কিন্তু আমাদের 5 ভোল্টে আমরা রান করছি, আর 12 ভোল্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অপারেটিং ভোল্ট। অর্থাৎ রিলের যে কয়েলটা আছে, কয়েলের ভোল্টেজটা হচ্ছে 12 ভোল্ট, যার নিচে ভোল্টেজ দিলে কিন্তু আমাদের এটা এনার্জাইজড হবে না। অ্যাকচুয়ালি রিয়েল টাইমে এটা লক্ষ্য করা যায় যখন আমরা কাজ করি, যে 12 ভোল্টের থেকে কিছু কম ভোল্ট দিলেও কয়েলটা এনার্জাইজড হয়। 10 ভোল্ট বা 11 ভোল্ট দিলেও কিন্তু আমরা রিয়েল টাইমে দেখেছি যে এটা এনার্জাইজড করা পসিবল। তবে এটার অপটিমাম ভোল্টেজ যেটা সেটা হচ্ছে 12 ভোল্ট। আর এখানে রিলেতে আমরা যে ভোল্টেজটাকে কানেক্ট করতে পারি সেটার লোডিংও বা সেটার যে ক্যাপাসিটি আছে সেটাও কিন্তু দেয়া থাকে, যে কত অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট ম্যাক্সিমাম ক্যারি করতে পারবে বা ম্যাক্সিমাম কত ভোল্টেজ পর্যন্ত আমাদের ক্যারি করতে পারবে। এই যে টার্মিনালগুলো আছে এই টার্মিনালগুলোতে
যেগুলো হচ্ছে যে রিলের অন্য সাইডগুলোতে। তো মেকানিক্যাল এই যে আমাদের হচ্ছে কয়েলটা আছে, কয়েলটা যখনই আমাদের এনার্জাইজড হবে ঠিক তখনই কিন্তু আমরা এই সাইডে কিন্তু আমরা কানেক্টেড, এই সাইডে আমরা জাস্ট আমাদের সুইচিং পোর্শনগুলো তখন কিন্তু আমাদের অ্যাক্টিভ হবে। তো এখন আসি আমরা যে সার্কিটটা ডিজাইন করতে হবে, তো এর জন্য আমাদের দরকার BC547। তো আমি এটা অলরেডি নিয়ে আছে, আমি তোমাদেরকে দেখানোর জন্য আবার আমি নিচ্ছি, সেটা হচ্ছে BC547। এখান থেকে আমরা দুইটা প্যাকেজ পাই। তো প্যাকেজগুলো হচ্ছে T092, এটা হচ্ছে পিসিবি ফুটপ্রিন্ট T092 or 18, এটা হচ্ছে আমাদের T092 নামেই আমাদের বেশি পরিচিত এই পিসিবি প্রিভিউ। তো এই জায়গা থেকে যদি আমরা এই যে এইটা নিই বাইপোলার বদলে আমরা জেটেক্স এইটাকে যদি নিই তাহলে এইটা আমাদের প্রপার ওরিয়েন্টেশনে থাকে। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, দেন আমরা একটা রিলে এখানে আমরা লাগালাম। তো আমরা আরবির সাথে আমরা একটা রিলেকে কানেক্ট করলাম। এরপর এটা হচ্ছে আমরা ট্রানজিস্টর দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের বেস পোর্শন, এটা হচ্ছে আমাদের ইমিটার পোর্শন এবং এটা হচ্ছে আমাদের কালেক্টর পোর্শন। তো আমাদের যেটা কাজ হয় ট্রানজিস্টরকে আমরা যখন সুইচিং করি, আমরা কেন এখানে ট্রানজিস্টর ইউজ করছি এটা একটা আমার প্রশ্ন, সেটা হচ্ছে আমরা তো সরাসরি রিলের সাথে এখানে আমরা কানেক্ট করতে পারতাম। তো আমরা একটু দেখে নিই যে কেন সেই কাজটা করব না আমরা। কারণ এক্ষেত্রে আমাদের যে কয়েলের যে রেজিস্ট্যান্সটা আছে তোমরা খেয়াল করে দেখো যে আমাদের কম্পোনেন্টের যে ভ্যালু সেটা কিন্তু আমাদের 12 ভোল্ট। কম্পোনেন্টের ভ্যালু যদি 12 ভোল্ট হয় আর কয়েল রেজিস্ট্যান্স যদি আমাদের 240 ওহম হয়, তাহলে আমরা এখানে দেখি ক্যালকুলেটরে, আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। তো আমরা জানি ফর্মুলা আমাদের V ইজ ইকাল টু আমাদের IR, তার মানে হচ্ছে 240 গুণ, জাস্ট এ মিনিট আমি এখানে একটা নোটপ্যাড নিচ্ছি জাস্ট ড্রাফট করার জন্য। তো আমরা বলছি যে V ইজ ইকাল টু আমাদের ফর্মুলা, ওমের ফর্মুলা, ওমস ল যেটা, সেটা ফর্মুলা অনুযায়ী আমরা পাচ্ছি V ইজ ইকাল টু IR। তো এখানে আমরা V ইজ ইকাল টু আমাদের যেটা থাকছে আমরা একটু দেখি, সেটা হচ্ছে I মাল্টিপ্লাইড বাই R। অর্থাৎ আমরা যদি বলি এখান থেকে আমাদের দেয়া আছে কয়েল রেজিস্ট্যান্স মানে R দেয়া আছে আমাদের V দেয়া আছে, অর্থাৎ I ইজ ইকাল টু আমাদের V ভাগ R, তাহলে I ইজ ইকাল টু V ভাগ R অর্থাৎ 12 ডিভাইডেড বাই 240। তাহলে আমাদের এখানে যেটা পাচ্ছি 240 ভাগ 12 ডিভাইডেড বাই 240 হবে, 12 ডিভাইডেড বাই 240, 12 ডিভাইডেড বাই 240 অর্থাৎ আসে আমাদের 0.05। তো 0.05 আমাদের অ্যাম্পিয়ার আসে। তো এটাকে যদি আমরা মিলি অ্যাম্পে যদি আমরা কনভার্ট করি তাহলে আমাদের 50 মিলি অ্যাম্পিয়ার। সো 50 মিলি অ্যাম্পিয়ার যদি আমাদের কারেন্ট যদি নিয়ে কাজ করতে হয় সেটা কিন্তু আমরা এখান থেকে করতে পারবো না, কারণ আমরা জানি মাইক্রো কন্ট্রোলারের প্রত্যেকটা পিন ম্যাক্সিমাম আমাদের 25 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট প্রোভাইড করতে পারে বা 25 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট হ্যান্ডেল করতে পারে বা রিসিভ করতে পারে। সো এই ক্ষেত্রে আমাদের কিন্তু কারেন্টের পরিমাণ কিন্তু আমাদের এই ক্ষেত্রে বেড়ে গেছে। আমাদের আসলো আয়ের মান আসলো আমাদের 50 মিলি অ্যাম্পিয়ার। তো 50 মিলি অ্যাম্পিয়ার আসলো। তো এই জায়গায় এখন আমাদের যে কাজটা করতে হবে 50 মিলি অ্যাম্পিয়ার যেহেতু আমাদের কারেন্ট আসছে, সো এই জায়গায় আমরা কি করব সেটা হচ্ছে আমরা একটা রিলে জয়েন করব। তো রিলের সাথে ট্রানজিস্টর আমরা জয়েন করব। ট্রানজিস্টর জয়েন করলে আমাদের যে কাজটা হবে, ট্রানজিস্টরকে আমাদের আবার দেখতে হবে যে ট্রানজিস্টর তাহলে কারেন্ট রেটিংটা কত, ট্রানজিস্টর আমাদের কত কারেন্ট হ্যান্ডেল করতে পারে। সো আমরা এখন ট্রানজিস্টরের আগে ডাটা শিট দেখতে হবে। আমরা যেমন রিলেটা এখানে অ্যানিমেটেড রিলে ইউজ করছিলাম, সেই জন্য অ্যানিমেটেড রিলেটা এটাতে ডাবল ক্লিক করতেই আমরা কম্পোনেন্টে গিয়ে সেকশনে গিয়ে আমরা কিন্তু দেখতে পারলাম যে কয়েল ভ্যালু কত আছে, কয়েল রেজিস্ট্যান্স কত আছে, আমরা কিন্তু এখান থেকে দেখতে পাইলাম। তো রিয়েল টাইমে কিন্তু আমাদের অ্যানিমেটেড মডেল কিন্তু থাকবে না বা সিমুলেটেড মডেল থাকবে না। দ্যাটস ওয়াই আমাদের যেটা রিয়েল টাইমে করতে হবে, আমরা বাজার থেকে যে রিলেটা যখন কিনবো তখন সেই রিলে বা রিলে কেনার আগে আমাদের রিলের বিভিন্ন যে বাজারে অ্যাভেলেবল মডেল আছে সেই মডেলের ডাটা শিটগুলো দেখতে হবে। আমাদের ল্যাবের থেকে আমরা ডাটা শিটগুলো দেখে নেব যে কোন রিলেটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেই রিলেটা আমরা নিব এবং সেই রিলের করসপন্ডিং ডাটা শিট আমাদেরকে সার্চ দিতে হবে। তখন আমরা ডাটা শিট থেকে এই যে রিলের অপারেটিং ভোল্টেজ যেটা আছে 12 ভোল্ট, তারপর রিলের যে কয়েল রেজিস্ট্যান্স আছে সেই কয়েল রেজিস্ট্যান্স, এগুলো কিন্তু আমরা তখন পাবো।
এ পর্যায়ে আমাদের যে কাজটা করবো, আমরা BC547, তো BC547 আমি যদি এখানে ডাবল ক্লিক করি, এর বেশি কিছু আমি পাবো না। এখানে আমি শুধুমাত্র দেখতে পাচ্ছি জাস্ট স্পেসি লাইব্রেরি সম্পর্কে বলা আছে এবং মডেল সম্পর্কে বলা আছে। তো রিলের জন্য আমাদের BC547, এটা একটা স্ট্যান্ডার্ড NPN ট্রানজিস্টর। তো এইটা নিয়ে আমরা এখন দেখব। অলরেডি আমি রিলের ডাটাশিটটা ডাউনলোড করে নিয়েছি। এটা হচ্ছে রিলে BC547, BC547A, BC547B, BC547C। অর্থাৎ তোমরা যখন বাজারে গিয়ে বলবা যে BC547 একটা ট্রানজিস্টর দেন, তখন তারা কিন্তু অ্যাজ ইউজুয়াল অর্ডিনারি ট্রানজিস্টর কিন্তু দিয়ে দেয়, এবং অবশ্যই সেক্ষেত্রে তারপরে লেখা থাকে A, B বা C একটা কিছু লেখা থাকে। আর যদি নাও লেখা থাকে, ওরিড হওয়ার দরকার নাই। সেই ক্ষেত্রে আমরা কোনটা কি মিন করছে এবং কোনটা নিয়ে কিভাবে কাজ করতে হয়, আজকে এই জিনিসগুলো আর কি দেখে নেব যে কিভাবে আর কি সুইচিং হিসেবে কাজ করে। একেবারে টপ টু বটম ইন ডেপথ আমরা এই ক্ষেত্রে বুঝে নেব। তো এইটা হচ্ছে আমাদের সাধারণত এই ধরনের ট্রানজিস্টরগুলো আমরা দেখে থাকি বাজারে, যেগুলোর আর কি পিসিবি প্যাকেজ হচ্ছে আমাদের T092, এবং এই একটা সিকোয়েন্সে থাকে। এটা হচ্ছে বেজ ইমিটার কালেক্টর। এটা আলাদা করে আমরা মিটার দিয়ে মেপেও নিতে পারি, বেজ ইমিটার কালেক্টর। এবং এটাকে বলছে আমরা NPN জেনারেল পারপাস অ্যাম্পলিফায়ার। NPN জেনারেল পারপাস অ্যাম্পলিফায়ার, দ্যাট মিনস এই যে ডিভাইসটা আছে সেটা হচ্ছে জেনারেল পারপাস ট্রানজিস্টর হিসেবে ইউজ করা যায়, আবার এই ট্রানজিস্টরগুলো অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা যায়। তো অ্যাম্পলিফায়ার হিসেবে কীভাবে ইউজ করে, আমরা বয়েল স্টেট যে ভিকে মেহতার যে বইগুলো আছে, তারপর বয়েল স্টেটের বই থেকে আমরা দেখছি সার্কিট থিওরি অ্যান্ড অ্যানালাইসিসের যে বিভিন্ন বইগুলো, অলরেডি আমরা এগুলো অনেক আগে পড়ে আসছি। দ্যাটস ওয়াই আমি আর ওইগুলোর মধ্যে যাব না। আমি দেখাবো যে কীভাবে এগুলো ইউজ করতে হবে এবং আমরা পারফেক্ট ডিভাইসটা চুজ করতে পারি বা পারফেক্ট ট্রানজিস্টরটা চুজ করতে পারি আমাদের কাজের জন্য। সো এটা হচ্ছে আমাদের NPN ট্রানজিস্টর। সো আমাদের বেজে যখন আমরা পজিটিভ ভোল্টেজ প্রোভাইড করব, তখন আমাদের এটা অ্যাক্টিভ হবে। এখানে বলছে দিস ডিভাইস ইজ ডিজাইন ফর ইউজ অ্যাজ জেনারেল পারপাস অ্যাম্পলিফায়ার অ্যান্ড সুইচেস রিকোয়ারিং কালেক্টরস কারেন্ট টু 300 milliampere. Switches requiring collector currents to 300 milliampere sourced from process 10. See PN100A for characteristics. তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাবসোলিউট ম্যাক্সিমাম রেটিং। সো অ্যাবসোলিউট ম্যাক্সিমাম রেটিংটা আমাদেরকে কিন্তু একটা বিশাল একটা বোঝার আছে বিষয় আছে এখানে। তো এই বিষয়গুলো অ্যাবসোলিউট ম্যাক্সিমাম রেটিংগুলো কি আসলে একটু দেখি। অ্যাবসোলিউট ম্যাক্সিমাম রেটিংয়ে যেটা আমরা বুঝতে পারি, আমি একটা রেজিস্টার লাগাচ্ছি। তো প্রথমে আমরা ট্রানজিস্টরকে কানেক্ট করছি। এই জায়গা আমি 0 করে দিলাম সামহাউ, যে এখন কোনো রেজিস্ট্যান্স এখানে নাই, এই রেজিস্টারের কোনো ভ্যালু নাই। সো এই আসলো, যেহেতু এটা আমাদের ইমিটার পোর্শন, সো ইমিটার পোর্শনে আমরা একটা গ্রাউন্ড সেকশনটাকে অ্যাড করে দেব ইমিটার পোর্শনে, যেটা আমাদের বর্তনীকে কমপ্লিট করবে। এবার এখন বলছে আমাদের, আমরা যখন এখানে সার্কিটটা তৈরি করছি, আমি সার্কিটটা তৈরি করি তারপরেই মুভ করি, সেটাই ভালো হয়। আমাদের একটা ডায়োড লাগবে, যেটা হচ্ছে 1N4007। এটা জেনারেল পারপাস একটা ডায়োড। এই ডায়োডটাকে আমরা রিভার্স বায়াসে সংযুক্ত করব। আমরা একটু ডায়োডটাকে দেখতে পারি, যেটা হচ্ছে রিভার্স কারেন্ট প্রোভাইড করবে। তো যেখানে কয়েল থাকে সেখানে এই ধরনের ডায়োড আমরা ইউজ করি, সেটা আমরা অন্যদিন এটা নিয়ে আবার কথাবার্তা বলবো। ডায়োড নিয়ে, আজকে ট্রানজিস্টর নিয়ে কথাবার্তা বলতে হবে আমাদেরকে। 1N4007। তো এখানে দেখছি যে 1N4007-এ তোমরা খেয়াল করে দেখবে যে সিলিকন রেকটিফায়ার ম্যাক্সিমাম রিকারেন্ট পিক রিভার্স ভোল্টেজ 1000 ভোল্ট, 1000 ভোল্ট, এবং ম্যাক্সিমাম এভারেজ ফরওয়ার্ড কারেন্ট রেটিং 1 এম্পিয়ার, 1 এম্পিয়ার ফরওয়ার্ড কারেন্ট রেটিং, এবং রিভার্স ভোল্টেজ হচ্ছে আমাদের রিভার্স বায়াসড, যেটা হচ্ছে আমাদের 1000 ভোল্ট। এটা কিন্তু হিউজ। তো এটাকে আমরা রিভার্স বায়াসে আমরা কানেক্ট করব, কারণ আমরা যদি ফরওয়ার্ড বায়াসে যদি আমরা কানেক্ট করি, তাহলে এখানে কিন্তু আমাদের একটা রেজিস্টিভিটি কিন্তু আছে, এই কয়েলের কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। তো কয়েলের যে রেজিস্ট্যান্সটা আছে, সেক্ষেত্রে যে প্রবলেমটা দাঁড়াবে, কয়েলের যখন আমরা এখানে ভোল্টেজ প্রোভাইড করব, তখন কয়েলের যে রেজিস্ট্যান্সটা থাকছে, সেই রেজিস্ট্যান্সের কারণে আমাদের ফরওয়ার্ড বায়াস করলে সমস্ত ইলেকট্রিসিটি এই দিক দিয়ে আমাদের চলে আসবে। অর্থাৎ সাথে সাথে কিন্তু আমাদের যখন হিউজ পরিমাণ কারেন্ট কিন্তু এই দিক দিয়ে আমাদের পাস হওয়ার কিন্তু একটা অপরচুনিটি পেয়ে যাবে।
সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সার্কিটটা কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আমরা যে কাজটা করবো এটাকে রিভার্স বায়াসে অ্যাপ্লাই করব, অর্থাৎ কয়েলের মাধ্যমে যে কারেন্টটা আছে আমাদের সেই কারেন্টটা যাতে করে সবসময় আমাদের এই সাইড দিয়ে ফ্লো করতে পারে। এখন আমরা কয়েলের এখানে একটা ভোল্টেজ প্রোভাইড করব, ডিসি একটা সাপ্লাই আমরা দিব এখানে, ডিসি সাপ্লাই, এটা হচ্ছে অ্যানালগ ভোল্টেজ আমরা এখানে প্রোভাইড করব 12 ভোল্ট, 12 ভোল্ট প্রোভাইড করলাম। জেনারেটর নেম আমরা ডিসি অ্যানালগ টাইপ, ডিসি অ্যানালগ টাইপ, আর 12। সো এই জায়গায় আমরা জেনারেটর নাম দিয়ে দিলাম 12 ভোল্ট। আর এখানে আমরা কিন্তু ভোল্টেজ রেঞ্জটা সেট করে দেবো যে কত ভোল্টেজ প্রোভাইড করতে পারবে। সো এখন এটা 12 ভোল্ট প্রোভাইড করবে। তো আমরা 12 ভোল্ট দিলাম। আমরা চাইলে এখান থেকে ব্যাটারিও নিতে পারি, ব্যাটারি কানেক্ট করতে পারি ব্যাটারির সাথে। তো এই যে আমাদের 12 ভোল্ট আসলো, এই সাইড দিয়ে গেল, এই সাইড দিয়ে চলে আসলো। এখন একটা বিষয় আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ডাটাশিট থেকে আমরা কিভাবে বুঝবো যে আমার জন্য সেফলি অপারেশনে ভোল্টেজটা কেমন হওয়া উচিত, সেফ অপারেশন ভোল্টেজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিম্বল VCEO, অর্থাৎ ভোল্টেজ কালেক্টর টু ইমিটার, যেটা অপারেটিং ভোল্টেজ আছে কালেক্টর টু ইমিটার অপারেটিং ভোল্টেজ, সেটা হচ্ছে আমাদের 45 ভোল্ট। সো কালেক্টর ইমিটার, কালেক্টর এটা হচ্ছে কালেক্টর পোর্শন আর এটা হচ্ছে ইমিটার পোর্শন। তাহলে কালেক্টরের এবং ইমিটারের মধ্যে আমাদের ভোল্টেজ কত? যখন কারেন্ট ফ্লো করবে তখন তো আমাদের কোনো ভোল্টেজ আমরা পাবো না, বাট এখন আমাদের যে সময় ভোল্টেজ আছে সেই ক্ষেত্রে আমাদের ভোল্টেজ যেটা পাচ্ছি আমরা কিন্তু 12 ভোল্ট এখানে সাপ্লাই দিয়েছি। সো এই রেসপেক্টে আমরা কিন্তু 12 ভোল্ট পাচ্ছি। সো ইজিলি কিন্তু আমরা এখানে এটা কিন্তু হ্যান্ডেল করতে পারি 12 ভোল্ট, তাই এটা আমাদের কোনো বিষয় না। তারপর হচ্ছে কালেক্টর বেস ভোল্টেজ, কালেক্টর বেস ভোল্টেজ হচ্ছে আমাদের 50 ভোল্ট। তো কালেক্টর বেস, আমরা যদি কালেক্টর এবং বেজের মধ্যে যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা 50-এর বেশি হতে পারবে না, এটাও আমাদের জন্য খুব বেশি সমস্যা না। তারপর হচ্ছে ইমিটার বেস ভোল্টেজ অর্থাৎ 6 ভোল্ট, যেটা আমাদের অপারেটিং ভোল্টেজ, অর্থাৎ মাইক্রোকন্ট্রোলার যে ভোল্টেজটা প্রোভাইড করবে সেই ভোল্টেজ এবং আমাদের এই যে গ্রাউন্ডের মধ্যে আমরা যে ভোল্টেজটা পাবো, এই ক্ষেত্রে আমরা যে ভোল্টেজটা পাচ্ছি সেই ভোল্টেজটা আমাদের 5 ভোল্টের মতো, কারণ আমরা মাইক্রোকন্ট্রোলারের ইনপুট ভোল্টেজ প্রোভাইড করছি 5 ভোল্ট। সো এই ক্ষেত্রে আমরা পাবো 5 ভোল্ট এবং অপারেটিং আমাদের এখানে বলা আছে যে ইমিটার বেস ভোল্টেজ হচ্ছে আমাদের 6 ভোল্ট, তাই এটা নিয়ে কোনো প্রবলেম নয়, কোনো কনসার্ন থাকছে না এটা। এরপর আসছে আমাদের আইসি, যেটা হচ্ছে কালেক্টর কারেন্ট, কন্টিনিউয়াস কালেক্টর কারেন্ট অর্থাৎ আইসি। এর মাঝ দিয়ে আমাদের সর্বোচ্চ পরিমাণ এই ট্রানজিস্টরের মধ্যে দিয়ে কত পরিমাণ কারেন্ট আমাদের ম্যাক্সিমাম ফ্লো করতে পারবে, সেটা হচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কিন্তু কারেন্ট আমাদের ফ্লো করতে পারবে। তো আমরা অলরেডি দেখছিলাম ক্যালকুলেটর থেকে যে আমাদের 50 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আমাদের এক্ষেত্রে ডিল করার দরকার। সো এটাও আমাদের জন্য কোনো কনসার্ন না যে 50 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আমরা চিন্তা করব। আরেকটা বিষয় হচ্ছে অপারেটিং টেম্পারেচার, অপারেটিং এবং স্টোরিং জংশন টেম্পারেচার রেঞ্জ। আমরা যেখানে যে প্রান্তে কাজ করছি আমাদের এই যে BC547, যেটা জেনারেল পারপাস একটা ট্রানজিস্টর, তো এটা কিন্তু আমাদের -55 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করে +150 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত আমাদের কিন্তু কাজ করবে। এরপর আমাদের কিছু থার্মাল ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে যেগুলো আমাদের টেম্পারেচার রিলেটেড। সো টেম্পারেচার রিলেটেড যেদিন আমি মসফেট নিয়ে যদি তোমাদের সাথে কোনোদিন কথাবার্তা বলি সেদিন আমি কথাবার্তা বলবো থার্মাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, কারণ মসফেটের ক্ষেত্রে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। এই ক্ষেত্রে খুব বেশি প্রবলেম হবে না আমরা যে কাজ বা যে সার্কিট ডিজাইন করেছি। এবং এখানে আমাদের ইলেকট্রিক ক্যারেক্টারিস্টিক্স আছে, আমরা জাস্ট মেন যে জিনিসগুলো দরকার সেগুলো আমাদের দরকার। তো আমরা এই অ্যাবসোলিউট ম্যাক্সিমাম রেটিং থেকে আমরা এটা বুঝতে পারলাম। এক্ষেত্রে আরও কিছু কিছু বিষয় আছে, সেটা হচ্ছে তোমরা পড়ে আসছো, সেটা হচ্ছে আলফা মান, বিটার মান, যেগুলো আমরা বিভিন্ন টাইপের গেইন আমরা দেখছি। তো আমাদের যে কারেন্টটা আমাদেরকে ফ্লো করতে হবে এর মধ্যে দিয়ে, সে কারেন্টটার পরিমাণ কিন্তু আমাদের 50 মিলি অ্যাম্পিয়ার। আর এই ক্ষেত্রে আমরা কতটুকু অ্যালাউ করব, তাহলে তার জন্য আমাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে একটা রেজিস্টার আমাদের ভ্যালু কিন্তু আমাদেরকে একটা প্রোভাইড করতে হবে, রেজিস্টার প্রোভাইড করতে হবে, রেজিস্টারে একটা ভ্যালু দেবো। বাট রেজিস্টারের ভ্যালুটা কত হবে সেটাও আমরা ক্যালকুলেট করবো। এখন এর জন্য আমাদের যে ফর্মুলাটা পড়ছিলাম আমরা, সেটা হচ্ছে আইসি ইজ ইকাল টু আইবি ইন্টু বিটা। সো বিটার মান এখান থেকে আমরা ডাটাশিট থেকে আমরা বিটার মান পাবো
আমরা আরও বিভিন্ন ধরনের ডাটা শিট আছে। আমরা BC547 এর আমরা যে রেটিংটা ব্যবহার করছি, আমরা যে ট্রানজিস্টরটা ইউজ করছি, সেটা যদি আমরা দেখি বিটার বিভিন্ন ভ্যালু আছে। অর্থাৎ আমরা যদি ক্যালকুলেট করি, এখানে যদি ধরি এই ক্ষেত্রে আমাদের বিটা ভ্যালু যেটা দরকার, এই যে এখানে আমরা বিটা ভ্যালুগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে, সেটা হচ্ছে আমাদের এই যে গেইন, ডিসি কারেন্ট গেইন, ডিসি কারেন্ট আমরা যে কারেন্ট আমাদের ফ্লো করতেছে, সেই ডিসি কারেন্ট কতটুকু গেইন ক্যারি করবে সেটা হচ্ছে আমাদের BC547 এর জন্য আমরা 100, তারপর 547 এর জন্য আমাদের 110, তারপর 547 বির জন্য আমাদের 200, 547 সির জন্য আমাদের 420। তো এই যে আমরা এটা দেখছি আমরা BC547 BP, এটা অ্যানাদার একটা মডেল। তো আমরা অ্যাজ ইউজুয়াল ধরলাম যে এর ভিতরে BC547A আছে, তাহলে এর জন্য আমাদের যে বিটা ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 100, অর্থাৎ এই যে বিটা ভ্যালু আমাদের 110 পাচ্ছি। আমরা এখানে বিটা ভ্যালুটা নিচ্ছি 110, তাহলে আইসির মান পাচ্ছি আমরা 50, কারণ আমরা অ্যালাউ করব জাস্ট 50। তো 50 অ্যালাউ করলাম, 50 ইজ ইকাল টু আইবির মান হচ্ছে আমাদের 110 মাল্টিপ্লাইড বাই আইবি, অর্থাৎ আইবি বের করলাম আমি এখান থেকে আইবির মান বের করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 50 ডিভাইডেড বাই 110, সব মিলে এখানে ক্যালকুলেশন করলে আসে 0.45 মিলি অ্যাম্পিয়ারের মতো। তাহলে আইবির মান পেয়ে গেলাম। আমি শেখাচ্ছি যে কিভাবে তোমরা এই ট্রানজিস্টরের ভ্যালুটা ক্যালকুলেট করবা, ট্রানজিস্টরের যে রেজিস্টার আছে সেই রেজিস্টারের ভ্যালুগুলো ক্যালকুলেট করবা। তো একটু এই ক্ষেত্রে একটু স্পেস দিতে হবে, আমরা স্পেস দিব, ইলেকট্রিসিটিকে একটা স্পেস দিব। সেটা হচ্ছে যে কারণ এর ভিতর থেকে অনেকটা টেম্পারেচারে অনেক কিছুটা লস হবে, দ্যাটস ওয়াই ওই জায়গাটা আমরা, এবং টেম্পারেচারের লসটা যাতে না হয় সেটার দিকে আমরা খেয়াল করব, এবং ওই জন্যই আমরা মূলত সার্কিটের চেঞ্জটা আনছি। তো আইবির মান যেহেতু আমরা পেয়ে গেছি, এক্ষেত্রে আমরা ভোল্টেজ প্রোভাইড করছে 5 ভোল্ট। সো এগেইন আমরা যেটা পাই সেটা হচ্ছে V ইজ ইকাল টু আইবি মাল্টিপ্লাইড বাই আর। অতএব এখান থেকে আমরা ভির মান মোটামুটি পাই 4.5। আউটপুটে যে ভোল্টেজটা আমরা পাবো সেক্ষেত্রে দেখবো এটা গ্রাউন্ডের সাপেক্ষে মেজার করে দেখবো 4.5 আছে। যদি আমরা 5 ভোল্ট সাপ্লাই দিচ্ছি, তারপরে এখানে আমাদের 4.5 মোটামুটি সাপ্লাই দেয়। আইবির মান পাচ্ছি আমরা 0.45 মাল্টিপ্লাইড বাই আর এর মান যেটা পাচ্ছি আমরা, আর এর ভ্যালু আমরা কত সেটা আমাদের মেজার করতে হবে। সো এটা যদি আমরা মেজার করি তাহলে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে, এটা হচ্ছে 0.45 মিলি অ্যাম্পিয়ার। সো মিলি অ্যাম্পিয়ার এটাকে যদি আমরা ক্যালকুলেট করে পাই তাহলে আমরা দেখবো আর এর মান দাঁড়ায় আমাদের 10 কিলো ওহম। আর এর মান আমাদের 10 কিলো ওহম দাঁড়ায়। তো এখন আমরা আর এর মানটাকে এখানে 10 কিলো ওহম সেট করে দিতে পারি, বা বাজারে যেটা অ্যাভেলেবল আছে 10 কিলো ওহমের কাছাকাছি, সেটার জন্য আমরা কিছুটা স্পেস প্রোভাইড করতে পারি। যদি আমরা এখানে রেজিস্টারের ভ্যালুটা যদি আমরা কমিয়ে দিই, মোটামুটি 10 কিলো ওহম সেট করে দিই, বা 4.7ও করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না, আমাদের কিন্তু ইজিলি কিন্তু কাজ করবে 10 কিলো ওহম। তো তোমরা চাইলে এখানে জাস্ট 10 কিলো ওহম সেট করে দাও, 10 কে সেট করে দিলে আমাদের এখানে এটা আমাদের প্রপার কাজ করবে। তারপরে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের সার্কিট ডিজাইন কিন্তু শেষ, অলরেডি সার্কিট ডিজাইন হয়ে গেছে। তো আমরা দেখলাম যে কিভাবে রেজিস্টারের এই ভ্যালুটা আমাদের সিলেক্ট করতে হয়, এবং যে এই ক্যালকুলেশন থেকে জাস্ট আমাদের ডাটাশিট থেকে আমরা দেখলাম যে কোন কোন কনসার্নগুলো আমাদের মাথায় রাখতে হয়। কারণ কিছু কিছু ট্রানজিস্টর আছে, সেই ট্রানজিস্টরগুলোর যে ভ্যালু আছে, অর্থাৎ ট্রানজিস্টরগুলোর যে রেটিং আছে, সেই রেটিংগুলো কিন্তু আমাদের অনেক কম থাকে। দ্যাটস ওয়াই সেক্ষেত্রে যদি আমরা এই যে এখানে 12 ভোল্ট ইউজ করছি বা 24 ভোল্ট ইউজ করছি, তাহলে সেটা কিন্তু ট্রানজিস্টরগুলো কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। তো এখন আমরা ডাটাশিট থেকে বুঝতে পারলাম যে আমাদের কালেক্টর এবং ইমিটার পোর্শনের মধ্যে যে ভোল্টেজটা আছে সেটা আমাদের সর্বোচ্চ হতে পারবে 50। এক্ষেত্রে আমরা দেখছিলাম যে 50 আছে, 45 আছে, 50 আছে। তো আমরা যদি এখানে 24 ভোল্ট আমরা যদি ব্যবহার করি, সেটা কিন্তু আমাদের জন্য সেফ একটা সিচুয়েশন তৈরি করে রাখবে। তো এই জন্য
সবসময় আমাদের ডাটা শিটগুলো দেখে নিতে হবে। পাশাপাশি আমাদের রিলের থেকে আমরা ডাটা শিটটা দেখে নিলাম, আমরা 1N4007 এটা সম্পর্কে আমরা দেখলাম যে প্রত্যেকটা ডাটা শিট থেকে আমরা বুঝতে পারলাম যে এদের ফরওয়ার্ড এবং রিভার্সে কী পরিমাণ কারেন্ট, কী পরিমাণ ভোল্টেজ নিয়ে এরা ডিল করতে পারবে। সো এইবার আমাদের কিন্তু সার্কিটটা রেডি হয়ে গেছে। তো অনেক কথাবার্তা বললাম আমি, এখন আমরা কোডে চলে যাব, আমি কোডটা করব। তো আজকে আমরা যেহেতু রিলে নিয়ে কাজ করছি, তো এক্ষেত্রে আমরা অবশ্যই ডিভাইস নেমটা সিলেক্ট করে দিলাম, আর ফোল্ডারটা আগের ফোল্ডারই আছে, ডিভাইস ক্লক ফ্রিকোয়েন্সি সেট করে নেক্সট করে আমি এটা ক্লোজ করব। এরপর আমি এখন প্রজেক্টে কোড লেখার জন্য কিন্তু আমি রেডি। তো আমি দেখি কিভাবে কোডটা আমরা লিখব। কোডটা আমাদের আগের মতোই করতে হবে। ট্রিস রেজিস্টার এটাকে ডিফাইন করতে হবে। তো যেহেতু আমরা পোর্ট বি নিয়ে কাজ করছি, তাই ট্রিস বি ইজ ইকুয়াল টু 0x00, অর্থাৎ সেট পোর্ট বি অ্যাজ আউটপুট আকারে সেট করলাম। তো যেহেতু ফার্স্টে আমরা আউটপুট আকারে সেট করছিলাম, এইবার পোর্টকে আমরা ইনিশিয়ালাইজ করব। পোর্ট বি ইজ ইকুয়াল টু 0x00, অর্থাৎ ইনিশিয়ালাইজ করলাম। এরপরে while একটা ইনফিনিটি লুপ আমরা চালাই দিলাম। ইনফিনিটি লুপের মধ্যে কিভাবে আমরা রিলেটাকে কন্ট্রোল করতে চাচ্ছি সেটা আমরা দেখব। তো ইনফিনিটি লুপে আমরা চাচ্ছি 1 সেকেন্ডের জন্য প্রথমে আমাদের অন থাকবে, পরে আবার 1 সেকেন্ডের জন্য অফ থাকবে, আবার 1 সেকেন্ডের জন্য রিলেটা অন হবে, আবার 1 সেকেন্ডের জন্য অফ হবে। অর্থাৎ সেম টাইপের কাজটাই আমরা করতে যাচ্ছি, জাস্ট 1 সেকেন্ড টাইম ডিউরেশনের জন্য। port b dot f0 is equal to 1, then delay underscore millisecond 1000, then again port b dot f0 is equal to 0, এবং again delay underscore millisecond 1000. So এটা কিন্তু কমপ্লিট। আমরা যতটুকু কাজ করতে চাইছিলাম তার জন্য কিন্তু আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা প্রোগ্রামটাকে রান করি। একটা এরর ধরছে কারণ আমাদের এখানে আমরা স্টেটমেন্ট ক্লোজ করিনি, স্টেটমেন্টগুলোকে ক্লোজ করতে হবে। আমাদের প্রোগ্রাম সঠিকভাবে এক্সিকিউশন হয়েছে কিনা আমরা এখান থেকে দেখলে বুঝতে পারবো। কম্পাইলড সাকসেসফুলি, প্রোগ্রাম লিঙ্ক সাকসেসফুলি। তো আমাদের সাকসেসফুলি প্রোগ্রাম তৈরি হয়েছে। তাহলে আমরা পাবো এখন relay.c, অর্থাৎ আমরা রিলের হেক্স ফাইল যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে দেব। এখান থেকে আমরা প্রথমে প্রসেসরের যে ক্লক ফ্রিকোয়েন্সি আছে মাইক্রোকন্ট্রোলার প্রসেসরের সেটাকে সিলেক্ট করলাম। আজকে আমাদের তৃতীয় ক্লাস, তাই তৃতীয় ক্লাসের এই যে relay.hex এটাকে আমরা ওপেন করলাম, করে নিয়ে আমরা ওকে করলাম। এরপর আমরা যদি রান করি আমরা দেখতে পারবো 1 সেকেন্ড পর পর কিন্তু কন্টিনিউয়াসলি রিলেটা সুইচিং করছে। তো রিলে সুইচিং এ আমরা আরো একটু দেখি যে কিভাবে আমরা চিন্তা করতে পারি। আমরা মনে করতে পারি ঘরের আমাদের যে বাল্বটা আছে সেই বাল্বটাকে 1 সেকেন্ড পর জ্বলবে এবং 1 সেকেন্ড বন্ধ থাকবে, অর্থাৎ যেটা 220 ভোল্টে চলে। তো মাইক্রোকন্ট্রোলার তো মাত্র 5 ভোল্টে চলে, এটাকে তো 220 ভোল্টে চালানো পসিবল না। কিন্তু 220 ভোল্টের যে লোডগুলোকে আছে সেই লোডগুলোকে তো আমরা কন্ট্রোল করতেই পারি। তো সার্কিটটাকে আরেকটু মডিফাই করি। এই পর্যায়ে আমরা ভি সাইন দিই, অর্থাৎ সাইন ওয়েভ জেনারেটর। আমরা সাইন ওয়েভ একটা জেনারেটর নিলাম, একটা আমরা বাল্ব নিব। অ্যানিমেটেড এলইডি বাল্ব, অ্যানিমেটেড একটা বাল্ব নিলাম। এটা ছিল 12 ভোল্টের একটা অ্যানিমেটেড বাল্ব, আমরা এটা 220 ভোল্ট করে দিই। আর ভি সাইনের কিছু প্রপার্টিজ আছে, এগুলোকে চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি 50, কারণ আমাদের দেশের এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি 50 আমরা সবাই জানি অলরেডি এটা।
অ্যাম্পলিফিকেশন ডিসি অফসেট অ্যামপ্লিটিউড যেটা লেভেল আছে অ্যামপ্লিটিউড লেভেল হবে 310। এটা অ্যাকচুয়ালি যে এইভাবে আমরা পাই সেটা হচ্ছে 220 মাল্টিপ্লাইড বাই √2, দ্যাট মিনস 1.4142। তাহলে 310 দিলে আমাদের হয় 311.124 আসে। তো অ্যামপ্লিটিউড এবং আমরা ফ্রিকোয়েন্সি সেট করে দিলাম। তো এবার আমরা দেখি, আবার আমরা রান করি। আমরা ভোল্টেজটা ক্যালকুলেট করে দেখি, এখানে ভোল্টেজটা প্রপারলি পাচ্ছে কিনা। আমরা ভোল্টেজটা একটু দেখি, ভোল্টেজটা পাইলে এলইডিটা জ্বলবে। দ্যাটস ওয়াই আমরা এখানে মিটার আছে আমাদের। আসলে আমাদের প্রোটিয়াস এত সুন্দর একটা সফটওয়্যার যে এখানে আমরা সবকিছুই পাই। এসি ভোল্ট মিটার আমরা এখন ইউজ করব। আমরা রান করে দেখব। হ্যাঁ, আমাদের এখানে ভোল্টেজ 220ই পাচ্ছে, 220 ভোল্ট এসি এটা পাচ্ছে, সো প্রবলেম নাই। এখন আমরা যে কাজটা করব, এটা এখানে গেল, এই সাইডে বর্তনী এসে এখানে সম্পূর্ণ হলো। তারপর আমার এলইডিটা জ্বলছে না, অর্থাৎ ভোল্টেজটা আমি একটু কমাই দিয়ে দেখি 50 দেখি। আচ্ছা, আমি আর একটা বাল্ব নিচ্ছি। এসি বাল্ব, এসি। আবার মেবি এটা ডিসি বাল্ব হতে পারে, আমরা ডিসিটা দিয়ে দেখতে পারি। আমরা এখানে ব্যাটারি ইউজ করতে পারি, ব্যাটারি ইউজ করে দেখি। এটা হচ্ছে 12 ভোল্টে ছিল অ্যাট ফার্স্টে, সো এটাকে 12 ভোল্টেই আমি রাখছি। আগে ব্যাটারি দিয়ে দেখি, তারপরে আবার সাইন ওয়েভ দিয়ে দেখবো, একভাবে রান করবেই। সো এটা হচ্ছে ব্যাটারি, BATTERY ব্যাটারি দিলে আমরা এখানে ব্যাটারি পেয়ে গেলাম। সো ব্যাটারি আমরা এখান থেকে ভোল্টেজটা সেট করে দেবো 12 ভোল্ট। তাহলে এটা আমাদের ডিসি বাল্ব, যে জন্য আমাদের কিন্তু এসিতে কিন্তু রান করছিল না। যখন এসি নিয়ে কাজ করলাম আমরা তখন কিন্তু এসিতে রান করলাম না, অর্থাৎ আমাদের বাল্বটা ছিল ডিসি। তো আমরা দেখলাম যে হাই ভোল্টেজে কিভাবে কন্ট্রোল করা যায়। আমরা চাইলে আরো এটা 24 ভোল্ট হতে পারে, 24। এক্ষেত্রে ব্যাটারি যে ভোল্টেজটা আছে, ব্যাটারির যে ভোল্টেজটা আমরা 24 করে দেব, এবং আমরা দেখব বাল্বটা কিন্তু আমাদের গ্লো করছে। তাহলে আমরা একটা সিরিজ অফ কানেকশনের মধ্য দিয়ে কিন্তু আমরা হাই ভোল্টেজকে কন্ট্রোল করছি, বা হাই ভোল্টেজের লোডগুলোকে কন্ট্রোল করছি। যেমন এখানে মাত্র 5 ভোল্টে আমরা এলইডি গুলোকে আমরা রান করাইছি, সরি 5 ভোল্টে আমরা শুধু মাইক্রোকন্ট্রোলারটাকে রান করাইছি। এরপরে আমাদের সেই মাইক্রোকন্ট্রোলার ড্রাইভ করলো একটা ট্রানজিস্টরকে। ট্রানজিস্টর সেই ক্ষেত্রে আউটপুটে ড্রাইভ করছে 12 ভোল্টকে। 12 ভোল্টের রিলে, যেটাকে আমরা আবার ফুললি আইসোলেটেড অবস্থায় একটা মেকানিক্যাল রিলে। আমাদের বিভিন্ন টাইপের রিলে আছে, যেমন সলিড স্টেট রিলে আছে, রিড রিলে আছে,
তো এই ধরনের বিভিন্ন টাইপের রিলে আছে। তো আমরা এখানে শুধুমাত্র মেকানিক্যাল নিয়ে কাজ করছি। এই রিলেটা আবার কন্ট্রোল করছে আমাদের 24 ভোল্টে। তাহলে আমরা দেখলাম যে মাত্র 5 ভোল্ট ইলেকট্রিসিটি দিয়ে, অর্থাৎ 5 ভোল্ট কারেন্ট দিয়ে আমরা কিন্তু এই সাইডে কন্ট্রোল করলাম, 5 ভোল্টের ডিসি সাপ্লাই দিয়ে কন্ট্রোল করছি আমরা 24 ভোল্টের একটা ডিসি সাপ্লাই দিয়ে। অনুরূপভাবে আমরা কিন্তু রিলের সাইডে আমরা শুধুমাত্র জাস্ট এই অংশটুকু আরবিট্রারি আমরা এখানে 220 ভোল্টকে কন্ট্রোল করতে পারি, এবং যেহেতু এটা মেকানিক্যাল একটা পুরো একটা মেকানিক্যাল একটা সিস্টেম, সো এই জায়গায় কিন্তু ফুলি আইসোলেটেড ভাবে আমরা কন্ট্রোল করতে পারি। এবং আমরা চাইলে বড় বড় মোটরকে পর্যন্ত আমরা এইভাবে রিলে দিয়ে কন্ট্রোল করতে পারি, যে মোটরগুলো রিলেতে কন্ট্রোল করা সম্ভব। তবে অবশ্যই আমি আবারও তোমাদের জন্য বলছি, যে কোনো কাজ করার পূর্বে সেফটি এনশিওর করার জন্য, যেহেতু ইলেকট্রিক্যাল সেকশনগুলো নিয়ে কাজ করতে হবে, সার্কিট বার্ন হতে পারে, পুড়ে যেতে পারে, তো এই সকল সিচুয়েশনকে অ্যাভয়েড করার জন্য আমাদের ফার্স্টে যেটা কাজ হবে সেটা হচ্ছে ডাটা শিটগুলোকে ভালোভাবে পড়ে নেওয়া। আমরা যদি ডাটা শিটগুলো খুব সুন্দর করে পড়ে নিই, ডাটা শিটের রিডিংগুলো পড়ে নিই, সার্কিটের যে সেফটি এনশিওর আছে বা ম্যাক্সিমাম কারেন্ট রেটিং আছে, ম্যাক্সিমাম ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, এগুলো পড়ে নিলে আমাদের কিন্তু তখন কিন্তু সার্কিট ডিজাইন করতে সুবিধা হবে এবং কাজগুলো খুব ইজিলি হবে। তো এটা আমি সবগুলো দেখালাম যে কিভাবে আমাদের ক্যালকুলেশন করতে হয়। নেক্সট লেকচারে আমরা আবার দেখবো অন্য কোনো মাইক্রোকন্ট্রোলারের অন্য কোনো সেশন নিয়ে, সেশনালে কিভাবে আমরা আবার অন্য মাইক্রোকন্ট্রোলারের সাথে অ্যানাদার অন্য কিছু কানেক্ট করতে পারি। এখন আমাদের বেশ কিছু টিউটোরিয়াল সামনের দিকে আসছে। আগামী প্রত্যেকটা দিনেই তোমরা তোমাদের যাতে করে ল্যাবগুলো খুব দ্রুত শেষ করে ফেলতে পারো, এই জন্য আমি আর কি তোমাদেরকে এইভাবে কানেক্ট করছি। সো আশা করি ভিডিওটা খুব সুন্দরভাবে তোমরা নিজেরা দেখবা, ক্লাস লেকচারটা দেখবা, এবং এই অনুযায়ী পারলে বাসাতে প্র্যাকটিস করবা নিজেরা। কারণ খুব শীঘ্রই আমাদের ক্যাম্পাস খুললেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো যতক্ষণ পর্যন্ত না হচ্ছে অনলাইনে আমাদের ক্লাসগুলো এভাবে শেষ করতে হবে। আমরা অনলাইনে ক্লাসগুলো শেষ করার পরে পরবর্তীতে আবার প্রথমে ল্যাবগুলো শেষ করবো, ল্যাবগুলো শেষ করার পরে আমরা থিওরিটিক্যাল কোর্সে চলে যাবো। তো ধন্যবাদ তোমাদেরকে।